হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা নিউ ব্লগ দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করব। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব, মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও, তোমাদের ভীষণ ভালো লাগবে। মানে তোমরা সকলেই জানো যে বেবি বয় অ্যান্ড বেবি গার্লের যে সিমটমসগুলো হয় তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এইবার গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তোমরা 100% কনফার্ম হয়ে বুঝবে কিভাবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ছেলে আর মেয়ের সময় কি কি আলাদা সিমটমস ছিল সেগুলো তোমাদের সঙ্গে পার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, যাতে 100% তোমরা বুঝতে পারো। মানে আমার মেয়ের সময় কি সিমটম ছিল, ছেলের সময় কি সিমটম ছিল, মানে লক্ষণগুলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছেলে মেয়ের যে আলাদা সিমটমসগুলো হয় সেগুলো শেয়ার করব। প্রথম থেকে দেখতে থাকো, তাহলে তোমরা তোমাদের যে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তোমরা 100% কিন্তু বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। প্রথমেই ১ নম্বর, প্রেগন্যান্সির যখন আমার প্রথম ৩ মাসে আমার মেয়ে ছেলের সময় দুজনের বেলাতে কেমন কি হয়েছিল সেটা শেয়ার করি। ফার্স্ট আমার বেবি গার্ল হয়েছে। তো আমার মেয়ের সময়তে প্রেগন্যান্সির ১ মাস হওয়ার পর যখন আমার কনসিভ করি আমি জানতে পারি, ঠিক তখন আমার ঠিক কোনো বমি ভাব কোনো কিছু সেরকমভাবে আমি বুঝতে পারিনি। যখন আমার প্রায় ২ মাস হয়ে গেল, তারপর থেকেই আমি লক্ষ্য করলাম খাবারের প্রতি যে একটা অন্যরকম কিছু হচ্ছে আমার সাথে। খাবার দেখলেই ঘৃণা লাগা, খাবার দেখলেই তোমার বমি আসা, যেমন তোমার স্পাইসি খাবার বলো, যাই বলো না কেন সমস্ত কিছুতে বমি আসতো। বিশেষ করে মুসুরির ডাল, ভাতের ধোয়া উঠলে বা ফ্যানটা যেটা, এইগুলো দেখলে বা গন্ধ যদি নাকে যেত আমার, সঙ্গে সঙ্গে বমি করে ফেলতাম। তেলের উপর কোনো কিছু ফোড়ন দিলে মানে খাবারে গন্ধ লাগতো। ১ নম্বর বেবি বয়ের ক্ষেত্রে কোনোদিন কিছু হয়নি। মানে প্রথম ৩ মাসে খাবারের প্রতি কোনো অনীহা ছিল না, কোনো খাবারে গন্ধ লাগেনি, কোনো কিছু হয়নি, বমিও হয়নি। শুধু একমাত্র মাথা ব্যথা করতো। মাথা ব্যথা করতো আর মাথা ঘোরাতো। যেটা মেয়ের সময় ছিল না, মাথা ঘোরানো কোনো কিছু মেয়ের সময় ছিল না। শুধু বমি হতো, খাবারে গন্ধ লাগতো, ক্লান্ত বোধ লাগতো, শুধু শুয়ে থাকতে ভালো লাগতো। কোনো কিছু ইচ্ছে করতো না। বাট ছেলের সময় এগুলো কোনো কিছু ছিল না। পুরো অ্যাক্টিভ ছিলাম। সমস্ত কিছু ভালো লাগতো। কিন্তু মাথা ঘোরাতো। এই একটা জিনিস আমার ছেলের সময় ছিল, মাথা ঘোরানো ছিল। এটা দেখে কিন্তু বোঝা যায় মর্নিং সিকনেস মেয়ের সময় ছিল, ছেলের সময় ছিল না। সেকেন্ড হচ্ছে ছেলের সময় ইভিনিং সিকনেস ছিল, মানে সন্ধ্যাবেলায় আমার একদিনই বমি হয়। আর পুরো প্রেগনেন্সি জার্নিতে যখন প্রায় ৪-৫ মাস হয়ে গেছে, তারপর থেকে যখন শরীরটা ভারী হতে শুরু করেছে, বেবি বাম্প শো হতে শুরু করেছে, তখন থেকে লক্ষ্য করলাম সন্ধ্যাবেলায় মানে বিকালবেলায় দুপুরবেলায় খাবার খাওয়ার পর সকলে রেস্ট নেয়, আমিও রেস্ট নিতাম। তো যখনই আমি ঘুম থেকে উঠতাম বিকালবেলায়, তখন দেখতাম আমার শরীরটা ভালো লাগতো না, একটা অন্যরকম কিছু হতো, মানে সিকনেস থাকলে যেটা হয় আর কি, সেরকম কিছু। একদিন তো বমিও হয়ে গেছিল। পুরো প্রেগনেন্সিতে আমি ২ দিনই বমি করেছি। একদিন দিল্লিতে বাড়ি যাওয়ার সময় কোয়ার্টার থেকে, আর সেকেন্ড ওই যে সন্ধ্যাবেলায় একদিন। এই ২ দিন পুরো প্রেগনেন্সিতে বমি করেছি। তাছাড়া কোনোদিনও বমি ভাবও হয়নি, বমিও হয়নি। নেক্সট, মেয়ের সময় ইভিনিং সিকনেস একদমই ছিল না, মর্নিং সিকনেস ছিল। নেক্সট হচ্ছে মেয়ের সময়তে কি খেতে বেশি ভালো লাগতো। মেয়ের সময়তে আমার ওই ৫ মাস কমপ্লিট হওয়ার পর থেকেই আমার ঠিক মতো মনে আছে। ৫ মাস যে কমপ্লিট হয়েছে তারপর থেকেই কিন্তু আমি একটু, একটু করে সমস্ত খাবারই খেতে পারতাম। সাথে আমার মিষ্টি জিনিসের প্রতি যে ক্রাভিংস সেটা সবথেকে বেশি ছিল। আর ছেলের সময় ঝাল আর টক, টক আর ঝালটা খুব ভালো লাগতো। আমি তেঁতুলও খেয়েছি প্রেগনেন্সিতে। প্রেগনেন্সিতে বেশি টক জাতীয় খাবার খাওয়াটা ঠিক নয়। তবে যখন আমার ইচ্ছে হয়েছে ২-১ বার খেয়েছি অল্প পরিমাণে। তোমরা কিন্তু বেশি পরিমাণে খাবে না টক খেতে ইচ্ছে করলে। ঝালটা খেলেও অবশ্যই বুঝে শুনে খাবে। এতে অনেক সময় পেটে গন্ডগোল হয়, কোষ্ঠকাঠিন্য হতে পারে। তবে ছেলের সময় ঝাল টকটা সবথেকে বেশি ভালো লেগেছে। নেক্সট হচ্ছে প্লাসেন্টার পজিশন কি ছিল। মেয়ের সময় প্লাসেন্টার পজিশন ছিল অ্যান্টেরিয়র প্লাসেন্টা। ছেলের সময় ছিল ফান্ডু পোস্টেরিয়র। ফান্ডু পোস্টেরিয়র জরায়ুর যে উপরের দিকে অংশ, সেখানে মানে বাচ্চার উপরের দিকে অবস্থান করে। অ্যান্টেরিয়র মায়ের পেটের সামনের দিকে অবস্থান করে। দুটো পজিশনই ভালো, নরমাল ডেলিভারি ভালো হয় অ্যান্ড বাচ্চাও সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, কোনো প্রবলেম হয় না। তো আমার দুজনেই নরমাল হয়েছে, স্বাভাবিক পজিশনে ছিল, অসুবিধা কোনো কিছুই হয়নি। নেক্সট, FHR, ফেটাল হার্ট রেট। ফেটাল হার্ট রেট মেয়ের সময়তেও প্রথম দিকে ১৬০-এর উপরে ছিল। লাস্টের দিকেও যখন আমি ডেলিভারি রুমে, আমার নর্মাল হয়েছে যেহেতু, সেই জন্য আমি হসপিটালে কিছুদিন আগেই ভর্তি ছিলাম। আমার ফার্স্ট লেবার পেইন উঠতো, যার জন্য আমি হসপিটালে ছিলাম। তবে যখন চেক করতো হার্টবিট, ১৫৭-৫৮, কোনোদিন ১৬০, কোনোদিন ৬২, মানে কোনোদিন ৪০-এর নিচে নামেনি, এরকম একটা ছিল। অনেকে বলে বাচ্চা যত বেশি নড়াচড়া করে তত বেশি বাচ্চার হার্টবিট বেশি হয়। আমার মেয়ের সময় বেশি ছিল। নেক্সট, ছেলের সময়। আমার ছেলের সময় বাচ্চা মানে হার্টবিট ছিল ১৩৭, মানে একদম লাস্টে যখন আমার জরায়ুর মুখ খুলে গেছিল আর পেইন উঠে গেছিল, আমি হসপিটাল নিজে থেকে গিয়েই অ্যাডমিট হয়ে যাই। যে আমি বুঝতে পেরেছিলাম যেহেতু আমার মেয়ের সময় কেমন কি হয়েছিল সমস্তটাই আমার জানা, সেই জন্য ছেলের সময়তেও হঠাৎ করে একদিন লেবার পেইন ওঠে আর আমি হসপিটাল ভর্তি হই। তার আগে আমার মনে আছে ১০ সপ্তাহে একটা আল্ট্রাসাউন্ড করেছিলাম, ১৬২ ছিল। ৩ মাসে ছিল ১৫২। তারপরে ৭ মাসে ৮ মাসে জানি না, যখন বাচ্চা আমার একদম ডেলিভারি হয় তখনকারটা আমি জানি ১৩৭ ছিল। ২-১ বার ১৩৬ও উঠছিল। ঠিক আছে? তো এরকম ছিল। তো অনেকে বলে যে ছেলে বাচ্চার ক্ষেত্রে হার্টবিট যদি কমে যায় ডেলিভারি টাইমে, ১৪০-এর নিচে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বেবি বয় হয়। আমার সাথে এটা মিলেছে। তো তোমরা দেখো তোমাদের সাথে মেলে কিনা, কিরকম কি হয়। প্রথম দিকে বেশি থাকতে পারে, তার সাথে কোনো সমস্যা নেই। তবে লাস্টের দিকে গিয়ে এটা কমে গেলে নাকি বেবি বয় হয়। তো আমার হয়েছে। নেক্সট হচ্ছে বাচ্চার যে মুভমেন্ট সেটা কত মাসে শুরু হয়।
আমার দুটো বেবির ক্ষেত্রে সেম টাইমে নড়াচড়া শুরু হয়েছে, 3.5 মাসের দিকেই নড়াচড়া শুরু হয়েছে। অনেকে বলে 6 মাসের দিকে, 5 মাসের দিকে বাচ্চার মুভমেন্ট শুরু হওয়া মানে বেবি বয়, তবে আমার 3.5 মাসে শুরু হয়েছে, মানে 14 মাসেই আমি আমার বেবির মুভমেন্টটা বুঝতে পারি। এছাড়াও আমার মেয়ের সময়তে ওই 3.5 মাসে শুরু হয়েছে, সেম টাইম দুজনের ক্ষেত্রেই। তো আগে পরে নড়াচড়া করলেই যে আগে করলেই যে মেয়ে হয় সেটা কিন্তু নয়। মুভমেন্টের উপরে কখনোই বাচ্চার জেন্ডার নির্ভর করে না, বাচ্চার যে নড়াচড়া, বাচ্চা সুস্থ থাকার উপর নির্ভর করে সমস্ত কিছু। নেক্সট হচ্ছে বাচ্চার যখন পেটে ছিল কোন সাইডে বেশি ভারী মনে হতো। আমার ছেলের সময় ডান সাইডে বেশি ভার মনে হতো, আমার মেয়ের সময় বাম সাইডে বেশি ভার মনে হতো। ছেলে বেশি ডান সাইডে মুভ করতো, মেয়ে বাম সাইডে বেশি মুভ করতো, মানে নড়াচড়া করতো। নেক্সট হচ্ছে আমার নাভির কেমন চেঞ্জ হয়েছিল। ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই নাভি আমার বাইরের দিকে বেরিয়ে এসেছিল, মানে সেম টু সেম ছিল নাভি। লিনিয়ার নিগ্রা বা নাভির যে লাইন সেটা কেমন ছিল। মেয়ের সময় এই নিচ থেকে নাভি পর্যন্ত সোজা উঠেছিল, উপরের দিকে কিছু ছিল না। ছেলের সময় নিচ থেকে পুরো উপরে সোজা গেছিল, কিন্তু নাভির কাছে একটু বাঁকা ছিল। একদম সঠিক যে সোজা পুরো সোজা থাকলে ছেলে হয়, বাঁকা থাকলে যে মেয়ে হয় তা কিন্তু নয়। আমার নাভির কাছে একটু বাঁকা ছিল, আমি জানি সেটা আমার ছেলে হয়েছে। তবে যেহেতু আমার পেটে আগে থেকেই দাগ রয়েছে, ফেটে গেছিল মেয়ের সময়, হয়তো সেই ফাটা দাগও হতে পারে, সেটা আমি সঠিক জানি না। তবে আমার নাভির কাছে একটু ওই দাগের সঙ্গে যুক্ত হয়ে একটু বাঁকা ছিল। নেক্সট হচ্ছে ওয়েট গেইন কার সময় সব থেকে বেশি হয়েছে। মেয়ের সময় 52 কেজি থেকে প্রেগনেন্সি শুরু হয়, 52-53 এরকম হবে, দিয়ে আমার 25 কিলো ওয়েট গেইন হয়েছিল মেয়ের সময়। ছেলের সময় 10 কিলোর মতো ওয়েট গেইন হয়, মানে ছেলের সময় ওয়েট গেইন কম হয়েছে, মেয়ের সময় বেশি হয়েছে। নেক্সট হচ্ছে স্কিন কালার কেমন ছিল। স্কিন কালার মেয়ের সময় পুরো একনি ফ্রি, মুখে কোনো মাস্তে পিম্পল, চুল ঝরে পড়া কোনো কিছু ছিল না, মানে সুন্দরী হয়ে গেছিলাম। আর ছেলের সময় একনি, পিম্পল, মাস্তে, চুল ওঠা, চুল ঝরে যাওয়া, কালো, মানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলাম দেখতে আমি প্রেগনেন্সিতে। ছেলের সময়তে মানে ছেলের সময় দেখতে খারাপ, মেয়ের সময় দেখতে সুন্দর। নেক্সট হচ্ছে আমার নাভি কত মাস থেকে বাইরে বেরিয়ে এসেছিল। নাভি আমার ছেলের সময় আমি প্রায় ফিল করেছিলাম প্রায় 6 মাসের দিকে নাভি বাইরের দিকে বেরিয়ে এসেছে। মেয়ের সময়তেও সেম 6 মাসের দিকে নাভি বাইরে বেরিয়েছে। আর নাভির তো বাইরে বেরিয়েছে ঠিক আছে, পেটের আকার কত মাস থেকে শুরু হয়েছিল। পেটের আকার মানে 5 মাসের দিক থেকে একটু একটু করে বাড়তে শুরু করেছিল। আর মেয়ের সময় একদম পাতলা রোগা ছিলাম, যার জন্য কি হয় একটু টাইম লেগেছিল, মানে 5 মাসের দিক থেকে আমার একটু একটু করে পেটটা আকারে বাড়তে শুরু করেছিল। আর ছেলের সময়তে আমি একটু মোটা, পেটটাও মোটা, যেহেতু মেয়ে হয়েছিল আমি তো আর ওয়েট গেইন মানে ওয়েট কম করতে পারিনি। যেহেতু ফিডিং করতে করতে আমার ছেলে পেটে চলে এসেছিল, সেই জন্য আমার পেটের আকারটা একটু বড় ছিল। তো যার জন্য আমার 3 মাস থেকেই বোঝাতো ছেলের সময়তে যে একটু পেটটা বড় বড় দেখাচ্ছে, ফাঁপা ভাব। তবে সাধারণত শো কিন্তু পেট ওই 5 মাসের দিকেই হয় ভালোভাবে। নেক্সট হচ্ছে সব থেকে বেশি ব্রেস্ট সাইজ কোন দিকেটা বড় হয়। মেয়ে ছেলে দুজনের ক্ষেত্রেই বাম পাশেরটা বড় হয়েছিল, বাম পাশেরটাই আমার বড় ছিল। অ্যান্ড ব্রেস্ট মিল্ক, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ব্রেস্ট মিল্ক কোন দিকেটা বেশি ছিল, রাইট সাইডে নাকি বাম সাইডে, রাইট সাইড লেফট সাইড কোনটা। আমার তো লেফট সাইডে সব থেকে বেশি দুজনের ক্ষেত্রেই। তবে মেয়ের সময় একটু বেশি বাম সাইডে ছিল, ছেলের সময়তেও সেম লেফট সাইডেই ছিল। তবে এটা আমাদের নিজস্ব ভুলের জন্য হয়। অনেকে বলে থাকে দিদিমা ঠাকুমারা যে যেমন বাম সাইডেরটা খাওয়াবি ঘুরিয়ে ফিরিয়ে ডান সাইডেরটাও খাওয়াবি, নাহলে ছোট বড় হয়ে যেতে পারে বা দুধ কম হয়ে যেতে পারে। তবে আমার বাম সাইডেরটা বেশি খাওয়াতে সুবিধা হতো, যে বাইরের দিকে এইভাবে নিয়ে খাওয়াতে বেশি সুবিধা হয়। তো আমি সেরকম ভাবে খাওয়াতাম, যার জন্য আমার গন্ডগোল তো নিজেই করেছি। নেক্সট হচ্ছে পায়ে ব্যথা কোন সাইডে বেশি হতো। ডান সাইডে পায়ে ব্যথা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই হয়েছে। তবে এই ব্যথাটা যতদিন তোমার বাচ্চা 1 বছর না হবে বা 6 মাস না হবে, এই ব্যথা তোমার থাকবে, এটা ডক্টর আমাকে বলেছিল। তো আমার সত্যিই তাই, ওরা সব বড় হয়ে গেছে এখন একটু একটু, তো যার জন্য পায়ে ব্যথাটা আমার সেরে গেছে। ছেলের সময়তে তো 1 বছর পর্যন্ত ছিল, মেয়ের সময় তো 6-7 মাস ছিল। নেক্সট হচ্ছে প্রেগনেন্সিতে সব থেকে বেশি তোমার কোন সাইডে ঘুমাতে ভালো লাগতো। প্রেগনেন্সিতে আমার সত্যি কথা বলতে ডান সাইড বাম সাইড কোনো সাইডে ঘুমাতে ইচ্ছে হতো না। আমি নিজে যেদিকে ইচ্ছা করতাম সেদিকে ঘুমাতাম। আর ডক্টর সবসময় আমায় বলে দিয়েছিল বাম সাইডে ঘুমাতে, যাতে বাচ্চার কাছে পুষ্টি, অক্সিজেন, ব্লাড সরবরাহ, মানে ব্লাড সাপ্লাইটা বাচ্চার কাছে সমস্ত কিছু প্লাসেন্টার মাধ্যমে হয় আমাদের শরীর থেকে। তো সেটা যেন ঠিকঠাকভাবে হয়, বাচ্চার ওজন বৃদ্ধি পায়, ওজন বাড়ে, সেই জন্য তোমাকে বাম সাইড ঘুমাতে হবে। সবসময় রাইট সাইড চিত হয়ে উপর হয়ে শোয়া যাবে না, বাম সাইড ঘুমালে ভালো হয়। সেই ক্ষেত্রে কি হয়, বাচ্চার কাছে পুষ্টি যায়, বাচ্চার বৃদ্ধি ভালো হয়, বাচ্চা সুস্থ থাকে, মুভমেন্টও খুব বেশি করে বাম সাইডে ঘুমালে। নেক্সট হচ্ছে এই যে সিমটমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও একটা শেয়ার করব ইউরিন কালার। ইউরিন কালার কিন্তু যতটা তুমি যত বেশি জল খাবে, যত বেশি জুস খাবে, ডাবের জল খাবে, তোমার ইউরিন কালার নর্মাল থাকবে। তুমি জল খাবে না ঠিক মতো কোনো কিছু করবে না, সেই ক্ষেত্রে তোমার ইউরিন হলুদ হবে। তখন তুমি বলবে যে না আমার ইউরিন হলুদ ছিল, আমার ছেলে হয়েছে। এটা একদমই ফালতু কথা। আমার মেয়ের সময় প্রথম 3 মাসে ইউরিন একটু হলুদ ছিল, আমি জলটা কম খেতে পারতাম। শীতকাল ছিল, নভেম্বর মাস, বুঝতেই পারছো। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে ওই মাসগুলোতে আমার চলছিল 3-4 মাস করে প্রেগনেন্সি। তো আমি ঠিকমতো জল খেতাম না, ইউরিন ইনফেকশন, জ্বলা-পোড়া এই সমস্ত হয়ে গেছিলো। তারপর থেকে ডক্টর বলে জল যত হোক না কেন জল খাও, আর 3-4 লিটার দিন গেলে ডাবের জল খাও। আর আমি সেই থেকে ডাবের জল কন্টিনিউ করি, আমার মেয়ে হওয়ার পরেও খেয়েছি ডাবের জল আমি। ছেলের সময়তেও প্রথম থেকে শুরু করেছিলাম যাতে কোনো রকম সমস্যা না হয়, তাই আমার ইউরিন কালার নর্মাল ছিল। প্রেগনেন্সিতে এই যে সিমটমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই সিমটমসগুলো সমস্ত কিছু কিন্তু ছেলে অ্যান্ড মেয়ে দুজনের কিন্তু পার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো এই সিমটমসগুলো তোমরা দেখলে তোমরা কিন্তু 100% শিওর হতে পারবে যে তোমাদের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে। এই সিমটমসগুলো 100% ছেলেরগুলো ছেলের ক্ষেত্রে বলেছি, মেয়েরগুলো মেয়ের ক্ষেত্রে বলেছি। এটা আমার নিজের 100% আমার সাথে ঘটেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে, জিজ্ঞাসা করার থাকলে ছেলে মেয়ের ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো, ভিডিও আসবে। আজকে ভিডিওটা এখানে শেষ করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।